5 তারিখের আগে যাদের পায়ে জুতা ছিল না, হাতে মোবাইল ছিল না, ভালো একটি শার্ট ছিল না, প্যান্ট ছিল না, তারাই কিন্তু এখন আইফোন, ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দল যত বড়ই হন না কেন, সেটা হতে পারেন আপনি টাইটানিক, কিন্তু ছোট্ট একটি বরফের টুকরা, সে টুকরা হচ্ছে সোহাগ। এই সোহাগ নামে বরফের টুকরায় আপনার টাইটানিকের তলা কিন্তু ফেটে গেছে। আজকের বাংলাদেশের স্বাধীনতা রক্তাক্তে লাল হয়ে গিয়েছে মানুষের হৃদয়ে, মানুষের মস্তিষ্কে। এবং এই 16 বছরে ধরেন যারা শিক্ষার্থী, যারা 16 বছর আগে জন্ম নিয়েছিলেন, এখন তারা ম্যাচিউর তরুণ, তাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের গেমস দ্বারা আবৃত্ত এবং বিভিন্ন ধরনের কার্টুন দ্বারা আবৃত্ত, কারণ তাদের ভিতরে সেই হিউম্যানিটি তৈরি হয়নি। এবং এটার জন্য কিছু পরিবারও দায়ী রয়েছে, তাদের ভিতরে ইসলামিক শিক্ষা না থাকার কারণেও অনেক সময় মানুষের বিপদে কিন্তু কাছে আসে না। তো এবং এর পাশাপাশি আর একটা যে জিনিসটা আমি দেখতে পেয়েছি, সেটি হচ্ছে গিয়ে যে মানুষ ভয়তে, আতঙ্কে কাছে আসে না। যে একজনের হাতে ধরেন মারণাস্ত্র রয়েছেন, বা তারা অনেক সংঘবদ্ধ একটি চক্রে রয়েছেন, ভিডিওতে দেখা গেছে 2 জন মারছে, কিন্তু আশেপাশে আরও 50 জন দাঁড়িয়ে আছে। আর এখন অপোজিটে যারা দাঁড়িয়ে আছেন তারা হয়তোবা সংখ্যায় খুবই নগণ্য, এই জন্য সাহস করে হয়তোবা অনেকে যায় না যে হ্যাঁ আমি কাছে গেলে হয়তোবা আমার উপরে আক্রমণ আসতে পারে বা আমাকেও আঘাত করতে পারে। সেই জায়গা থেকে আসলে অনেকেই জীবনের নিরাপত্তার জায়গাটা থেকে তারা আসলে হয়তোবা সামনে আসে না বলে আমার ধারণা করছি। দেখুন, একজন পরিবারে যিনি ইনকাম করেন, সেই ব্যক্তিটি যখন তাকে যখন হত্যা করা হয়, তখন তার সন্তান এতিম হয়, তার স্ত্রী বিধবা হয়, মা তার সন্তান হারায়, বোন তার ভাই হারায়, ভাই তার ভাই হারায়। এইভাবে করে একটা পরিবারকে ধ্বংস করা হয় এবং এই সন্তানের এই পৃথিবীর প্রতি, এই সমাজের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না। এই সন্তান ভাবে যে এই সমাজ এবং এই রাষ্ট্র আমার বাবার নিরাপত্তা দিতে পারেনি, তখন এই সন্তান আর রাষ্ট্রের কল্যাণে কোনো ধরনের পদক্ষেপ নেন না। এবং এভাবে করে হয়তোবা ও সন্তানগুলো যখন বড় হবে, মেধাবী হবে, তখন ওরা দেশের বাইরে সেটেল হয়ে যাবে। এভাবে করে বাংলাদেশের মেধা কিন্তু পাচার হয়ে যাচ্ছে। অনেক ঘৃণা, অনেক হতাশার জায়গা থেকেই দেশ ছেড়ে মেধাবীরা চলে যাচ্ছে। তো আপনি যেটি দেখছেন আমিও সেটি দেখেছি। সবথেকে অবাক হয়েছে, ওই পরিবারের সাথে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে এটি পরিচিতি সভা, আমার কাছে মনে হয়েছে ওটি একটি পরিচিতি সভার অনুষ্ঠান চলছে। আপনারা ওখানে কে কি গিয়েছেন, তার পরিবার যেহেতু, মহিলারা যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারা যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতির অর্থই তারা বুঝে না। আপনারা তাদের সাথে এগুলো কেন বলছেন? আপনারা এটি নিশ্চিত করতে পারলেন না যে যারা এই অন্যায়ের সাথে সম্পৃক্ত, আপনারা এটি কেন লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে আপনারা বলতে পারলেন না যে আগামী 24 ঘন্টার মধ্যে যারা এটির সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা সেটি দাবি জানাবো এবং আমরা কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা নিব এবং সেই সাথে প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো। তাদের সাথে তো থানায় যাওয়া বা তাদের কাছেই এই আইনি সহায়তাটা দেয়া, সেই ধরনের কোনো দৃশ্যমান দেখিনি। বরং তারা কে ওখানে গিয়েছে, সে কত বড় নেতা, কত বড় হেডামলা নেতা, সেই পরিচয় পর্ব সেখানে দেয়া হয়েছে। পিছনে একটা ব্যানার যদি দেয়া হতো, পরিচিতি সভা চলছে, আমার মনে হয় এটা পারফেক্ট অনুষ্ঠান মনে হয় ভালো হতো। তো সেটি তারা করেনি, এটা আমাদেরকে ভাগ্য ভালো, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তো এই সংস্কৃতিটা আসলে বন্ধ করা উচিত। আপনারা চাঁদাবাজি করানোর জন্য ব্যাকআপ দিবেন, চাঁদার ভাগ বাটোয়ারা কীভাবে হবে, 2000 টাকা ইনকাম হইলে 1500 টাকা নেতা নেবে, 500 টাকা কীভাবে অন্যান্য নেতাকর্মীদের, মাঠকর্মীদের জন্য দেয়া হবে, এই ধরনের দিক নির্দেশনা পরামর্শ দেওয়ার জন্য এই জুলাই আগস্ট হয়নি। আমি যতটুকু দেখেছি, ওনার ভাগ্নের একটা ব্রিফ দেখেছি, সেখানে বলেছে যে যেই মামলাটি তারা রুজু করিয়েছেন, সেখানে যে ড্রাফটটা হয়েছে সেই ড্রাফটের ছবি তার কাছে আছে এবং সেটার সাথে যে মামলা হয়েছে সেই মামলার কোনো মিল নেই। সেখানে শুধুমাত্র যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি ছিলেন এবং ওই সোহাগের বড় বোন ছিলেন, তার কাছ থেকে সিগনেচার করে এইভাবে করে একটা মামলা করেছে। মামলার সাথে যারা মূল যারা হত্যাকারী তাদের নাম দেওয়া হয়নি, যারা এটার সাথে যুক্ত না তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং ওই আসামি কিন্তু ক্যামেরায় বলেছেন যে আমি হত্যাকাণ্ডের ওখানে ছিলাম না। কিন্তু রিমান্ডে নিয়ে কী ধরনের পাশবিক নির্যাতন করা হয় বা তাকে কিসের বিনিময়ে বাধ্য করেছেন কোর্টে, তিনি স্বীকার গিয়েছেন, কিন্তু তার অ্যাটিটিউডে বা বডি ল্যাঙ্গুয়েজে, তার এক্সপ্রেশনে বোঝা যায়নি যে তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা
আয়নাবাজি একটি মুভি দেখেছিলাম চঞ্চল চৌধুরীর, আমি বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখেছি। সেখানে দেখেছি যিনি মূল ক্রাইম যিনি করেন, যিনি অপরাধী, তাকে কোনো না কোনোভাবে সেভ করা হয় এবং অর্থের বিনিময়ে একেবারে নিম্নবিত্ত থেকে কিছু মানুষকে ভাড়া করে এনে তাদের রিপ্লেস হিসাবে সেখানে জেল খাটানো হয়। 5 বছর জেল তার হয়ে খাটবে, এটা লাইক জবের মতো। আর তাকে ধরেন 5 কোটি টাকা দেওয়া হবে। তো ওই ভদ্রলোক তো ভাবে যে হ্যাঁ, সেখানে জেলখানায় তো আমি খাবার পাচ্ছি, থাকতে পাচ্ছি, আমার তো আর ফাঁসি হচ্ছে না, 5 বছর জেলে থাকবো, আমি 5 কোটি টাকার মালিক হব। এইভাবে করেও কিন্তু এক ধরনের সিনেমা কিন্তু মানুষের জীবন থেকেই নেওয়া হয়। সিনেমার গল্পটা কিন্তু বাহির থেকে কিছু আসে না, ফ্যান্টাসি থেকে আসে খুব কম, কিন্তু বাস্তবতা থেকেই আসে। সেই সিনেমার সাথে গতকালকার সিনেমার যে নাটকীয়তা, আমি কিছুটা সাদৃশ্য। ধরেন সোশ্যাল মিডিয়ার এবং মোবাইলের একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হয়েছে ধরেন এখন সবাই অনেকে ফ্রিল্যান্সিং শিখছে, অনেক ধরনের ভিডিওর মাধ্যমে তারা নানা ধরনের ডলার ইনকাম করছেন, এটা ভালো। আর নেগেটিভ দিক হচ্ছে যে যার হাতে একটা মোবাইল, তিনি এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন এবং তার সাথে সাথে সাংবাদিকদের যে স্তর সেটি অনেক নিম্নমুখী করে ফেলেছেন এবং এর সাথে সাথে ধরেন নানা ধরনের ভিডিও করে অসত্য ভাইরাল করে দিচ্ছেন। তবে একটা জিনিস এটা স্বীকার করতে হবে, এই দেশ সব সম্ভাবনার দেশ, এই দেশের সব কিছুই হয় যদি অর্থ থাকে। আপনি একটা গল্প না, এটা বাস্তবতা, এটা শুনলে আপনি শিউরে উঠবেন এবং আশা করি আপনার দর্শকও শিউরে উঠবে। সেটি হচ্ছে এখনও যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা আসামি হিসেবে গ্রেপ্তার, তারা কিন্তু এখন জেলখানা নেই। তারা ম্যাক্সিমামই কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছেন এবং শিলিগুড়িতে রয়েছেন, আসামে রয়েছেন, বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। হাজিরার দিন তারা বর্ডারে আসেন এবং রাতের অন্ধকারে বর্ডার থেকে গাড়ি ভিতরে ঢুকে পরের দিন হাজিরা দেয় এবং হাজিরা বিশেষ প্রোটোকলে তারা হাজিরা দেয়। হাজিরা শেষে আবার তারা বর্ডার পাস হয়ে চলে যায়। এই ক্ষেত্রে বর্ডারে একটা কন্ট্রাক্ট আবার নিব আসলে একটু কাট করো খুব ভালো একটা তথ্য। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও যদি আমাদের এই বাংলাদেশ দেখতে হয়, আসলে এই বাংলাদেশ দেখার জন্য জুলাই আগস্ট আসলে ছাত্র জনতার এই আন্দোলন হয়নি। তো সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি, আমাদের এই বর্তমান যে ইস্যুটা, এই প্রেক্ষাপটে এই যে ভিডিওটা দেখার পর বাংলাদেশের সকলের, সারা বিশ্বের মানুষের মনোজগতে একটি প্রভাব ফেলছে এবং প্রতিটি ব্যক্তির তার জীবনকে নিয়ে তিনি শঙ্কায় ভুগছেন এবং সেই সাথে আমার কাছে মনে হচ্ছে আইএমএ জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করছি, যেখানে আমরা জানি যে কন্যা সন্তান জন্ম হলে তারা পাথর নিক্ষেপ করে বা মাটি গর্ত করে তারা জীবন্ত কন্যা শিশুকে দাফন করত। ঠিক সেইভাবেই আমরা এই 2025-এ এসে সেখানে আবার আমরা ফিরে গেলাম কিনা, এটি আমার বৃহত্তম দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন। এর দায় তাদের অবশ্যই নিতে হবে। যেটি আমরা দেখতে পাচ্ছিলাম এই সোহাগের মৃত্যুতে প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আহত হয়েছে এবং আটকে উঠেছেন যে এ কোন অসভ্যতা এবং কতটা বর্বর, কতটা হিংস্র হলে যে তারা আশেপাশে যেই লোকগুলো দাঁড়িয়েছিল তারাও কিন্তু ভয়তে তাদেরকে কিন্তু থামাতে যেতে পারেনি, কারণ সে বেঁচে থাকবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। তো যখন এই আতঙ্কটা ক্রিয়েট করে, কিসের জন্য করেছে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি দেখেন, এটার পিছনে কিন্তু চাঁদার একটি ইস্যু রয়েছে। এখন এই সোহাগের উদাহরণ দিয়ে 64 জেলায়, প্রতিটি জেলায় এবং প্রতিটি ওয়ার্ডে এবং ইউনিয়নে, উপজেলায়, সকল জায়গায় তারা নির্বিঘ্নে তারা এই আতঙ্কের ছড়িয়ে দিয়ে তারা ব্যবসায়ীদেরকে জিম্মি করে তারা একটি চাঁদার রমরমা ব্যবসা করতে পারবে। এখন এই চাঁদা দেওয়ার জন্য তো এই জুলাই আগস্ট হয়নি, সেই জুলাই আগস্ট হয়েছে নির্বিঘ্নে একটা মানুষ যিনি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সাধারণ জনতা, এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সকলেই সমানভাবে দেশকে তারা স্বাধীনভাবে বসবাস করবে, ব্যবহার করবে। এইভাবে করেই তো মানুষের জীবন চলাচল, এটাই তারা কাম্য করে এবং আমরা কামনা করছি। আমরা যারা যেটি দেখেছি যে জুলাই আগস্টে যারা সম্মুখ সারির নেতৃবৃন্দ রয়েছে, আমাদের সাথে যারা যুদ্ধ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, তারা দিন দিন হারিয়ে যাচ্ছে। তার পিছনে আরও একটি কারণ হয়েছে, এটি দলদের ব্যর্থতা আমি মনে করি। কারণ আমি মনে করি যে যেই দলে যত ত্যাগী নেতাকর্মী থাকে, সেই দলে ওই ত্যাগী নেতাকর্মীরা একটি ভার হয়ে থাকে
যারা দালাল, চাটুকদার এবং হাইব্রিড তাদেরকেই তারা বেশি পছন্দ করে। এখন এই দলকে যে তারা বিভিন্ন ধরনের ডোনেশন দিয়ে থাকে, এই অর্থটাও ইনকাম করার জন্যই, এবং নিজেদের যে পরিবর্তন, 5 তারিখের আগে যাদের পায়ে জুতা ছিল না, হাতে মোবাইল ছিল না, ভালো একটি শার্ট ছিল না, প্যান্ট ছিল না, তারাই কিন্তু এখন আইফোন, ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পরিবর্তনটা কোথায় থেকে আসছে? না পরিবার প্রশ্ন করছে, না প্রশাসন প্রশ্ন করছে, না কোনো বিবেকবান মানুষ বা দলের যারা রয়েছেন নেতৃবৃন্দ শীর্ষে তারা কোনো প্রশ্ন করেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই যে অবৈধভাবে তিনি ইনকাম করার জন্য, চাঁদার জন্য যে একটা মানুষকে পাথর দিয়ে থেতলে এবং সেই মৃতদেহের উপরে উঠে নৃত্য করেছে, এই নৃশংসতা কতটা অসভ্য, কতটা বর্বর, কতটা নিষ্ঠুর হলে মানুষ এই আইএমএ জাহেলিয়াতের যুগে ফিরে যেতে পারে শুধুমাত্র চাঁদার জন্য। চাঁদা দেওয়ার জন্য নেয়ার জন্য তুমি কে, এবং চাঁদাটা কেন দেয়া হবে, কিসের চাঁদা? এই দেশ সকলের। তাহলে আপনারা যারা বৃহত্তম দলের নিজেদেরকে রাজনৈতিক দলের মোড়ল মনে করেন এবং দাবি করছেন, ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনারা মোড়ল হয়ে 4000 নেতাকর্মীদেরকে আপনারা বহিষ্কার করলেন, এটাই কি আপনাদের দায়িত্ব? বহিষ্কারের মাধ্যমে একটা মানুষের কি পানিশমেন্ট হতে পারে? এই ধরনের সংস্কৃতি তো আমরা আওয়ামী সরকারের এই দীর্ঘ 16 বছরে আমরা দেখে আসছি। সেই সংস্কৃতি এখন কেন থাকবে? এই 24-এর গণঅভ্যুত্থানের পরে কেন সেই বহিষ্কারের সংস্কৃতি থাকবে? এবং আমি দেখেছি এবং আমি অবাক হয়েছি, শীর্ষ নেতৃবৃন্দ বলছে আমরা তো বহিষ্কার করেছি, তাহলে এটি নিয়ে কেন কথা হবে? আরে বাবা, আপনার দলকে তো আরেকজনের সমর্থন নাও করতে পারে, আপনি বহিষ্কার করছেন যাকে, সে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সে যে অপরাধটা করেছে তার সেই শাস্তিটা সে পায়নি। আপনারা যদি এই 4000 মানুষকে আইনের হাতে তুলে দিতেন এবং আইনের মাধ্যমে যদি তাদেরকে যদি শাসনের ব্যবস্থা এবং বিচারের আওতায় যদি তারা নিয়ে আসতে পারতো, আপনারা সেখানে যদি সহযোগিতা করতেন, তাহলে আমরা বুঝতাম যে আগামীর ভোটের মাঠে আপনারা এটি একটি ইস্যু করে কিংবা জনগণ আপনাদের প্রতি আস্থা রাখতে পারবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি দল যত বড়ই হন না কেন, সেটা হতে পারেন আপনি টাইটানিক, কিন্তু ছোট্ট একটি বরফের টুকরা, সে টুকরা হচ্ছে সোহাগ। এই সোহাগ নামে বরফের টুকরায় আপনার টাইটানিকের তলা কিন্তু ফেটে গেছে। দ্বন্দ্ব যেটাই থাকুক না কেন, ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতেই পারে, মানুষে ব্যবসা করলে রাগারাগি, মানবিমান, দ্বন্দ্ব এগুলো থাকবে, সেটার জন্য আইন রয়েছে, আদালত রয়েছে, সেটার জন্য বিচার বিভাগ রয়েছে। সেটা যদি কোনো অন্তর্গোন্দল থেকে থাকে, সেটার জন্য তো তিনি আইনের আশ্রয় নেবেন। যদি সেখানে উনি অপরাধ করে থাকেন, অপরাধীকে শাস্তি দেওয়ার আপনি কে, আমি কে, জনগণকে? এটার জন্য তো আইন প্রশাসন রয়েছে। এখন আগে আমরা যেটি দেখেছি, যেখানেই অন্যায় সেখানেই ছাত্রলীগকে পাঠানো হতো, তাহলে পুলিশ প্রশাসন কি দরকার ছিল? এখন যদি সেম একই কাজ হয়, ছাত্রদল, যুবদল যদি সেই ধরনের কার্যক্রম কিছু সংখ্যক নেতৃবৃন্দ এইগুলো করছে, সেই কিছু সংখ্যক নেতৃবৃন্দ যারা করছেন তারাই যদি রাষ্ট্র পরিচালনার এই আইনগত বিষয়টি নিজ দায়িত্বে বিনা বেতনে কাঁধে তুলে নেয়, তাহলে আর আমার আইন প্রশাসনের কি দরকার? তাহলে তারা সেটি প্রেস রিলিজের মাধ্যমে স্পষ্টভাবে বার্তা দিক, বাংলাদেশের জনগণ জানুক যে আইন প্রশাসনের দরকার নেই, তারা রাষ্ট্র চালাবে। দেখেন, এটি একটি কিন্তু ন্যাক্কারজনক ঘটনা। যে কোনো ঘটনাকেই, যে কোনো অন্যায়কেই রাজনৈতিকভাবে প্রভাবিত করা ঠিক না। একটা অপরাধী, সে তার বড় পরিচয়, সে একজন অপরাধী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যেই দল তাকে পেট্রোনাইজ করা হয়, যেই দল তাকে ব্যাকআপ দেয়, আসলে সেই দলের কিছুটা লাইবিলিটিস নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই সাথে যারা পদ বাণিজ্য করে, ধরেন বিভিন্ন মিছিলে আমি এমনও দেখি যেখানে বলবে জিয়া সৈনিক, এক হও এক হও, সেখানে বঙ্গবন্ধুর স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার স্লোগান দিচ্ছেন, আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছেন। হ্যাঁ, যার যার দলের এক একটা স্লোগান থাকে, এই স্লোগানকে আমি নেগেটিভভাবে দেখছি না, এটা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, কিন্তু বিএনপির জন্য বাংলাদেশ জিন্দাবাদ, আমি যতটুকু জানি ম্যাক্সিমাম নেতাকর্মীরা তারা এই স্লোগানটা দিয়ে থাকেন। তো সেখানে যখন এই ধরনের বক্তব্য দেয়, কেউ হাত চেপে ধরে, কেউ মুখ চেপে ধরে এবং কেউ পিছন থেকে ধাক্কা দেয়, এর মাধ্যমে আপনি কি বুঝলেন? সেই ভদ্রলোক কিভাবে মঞ্চের কাছে পৌঁছালো, কে তার হাতে মাইক্রোফোন দিল এবং কিসের বিনিময় দিল? এই প্রশ্নগুলো কি আপনাদের মনে জাগে না? এই প্রশ্নগুলো আমাদের মনেও জাগে, সকলের মনেই জাগে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর একটাই, সেটা হচ্ছে অর্থ বাণিজ্য। এই অর্থের বিনিময় আজকে 90 যারা বড় বড় রাজনৈতিক দলের
পিছনে রয়েছে। আমার জেলা এবং আমার উপজেলায় সেই উদাহরণ রয়েছে। আমি নাম ধরে ধরে আমি মেনশন করে বলতে পারবো যে এরা দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে তারা নিজেদেরকে সেভাবে করে প্রচারিত করেছেন, প্রসারিত করেছেন। 5 তারিখের পরে আবার হুট করে তারা ব্যানার বদলে তারা বিএনপির জার্সি গায়ে দিয়েছেন। তাহলে কি এদের আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? এবং যারা এই পদ বাণিজ্যে আসলে এই ধরনের ভূমিকা রাখেন, আসলে তাদেরও কিছুটা দায়বদ্ধতা নিতে হবে। কারণ এই সংস্কৃতি থেকে, এই অপসংস্কৃতি থেকে আসলে সেখানে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা যেটি দেখতে পাচ্ছি, যার এই ঘটনার পরপরই কিন্তু পদত্যাগের একটি হিড়িক আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিবেকের তাড়নায় জাস্ট পদত্যাগ করছে, যেমনটি করেছিলেন জুলাই আগস্টের 14 তারিখে যখন বলেছিল যে রাজাকার নামে একটা শব্দ যখন ট্যাগ দেয়া হয়েছিল, তখন অনেক ছাত্রলীগের নেতাদের আমরা ফেসবুকে পোস্ট দিয়ে আমরা দেখেছি সেখানে পদত্যাগ করার জন্য। এবং দেলোয়ার হোসেন সাইদিকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, তখনও আমরা অনেক ছাত্রলীগ নেতাকে দেখেছি যে তারা স্বেচ্ছায় পদত্যাগ করতে। এবং এই যে সম্প্রতি যে ঘটনা, সেই ঘটনাতে প্রেক্ষিতে আমরাও দেখেছি ছাত্রদলের অনেক নেতাকর্মীরা ছাত্রদল থেকে তারা বেরিয়ে এসেছেন। কেন এসেছিল? এই কেন বিবেকের তাড়নায় তারা অন্যায়ের সাথে তারা আপোষ করেনি। এখন আমি এটা বিশ্বাস করি, তারা সবসময় বলে যে আমাদের বড় দল, আমাদের নেতাকর্মী বেশি, আমরা সেটি কন্ট্রোল করতে পারছি না। আপনি যদি কন্ট্রোল ক্ষমতায় না এসেই করতে পারেন, তাহলে ক্ষমতায় গেলে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? জনগণ আপনাদেরকে কিভাবে আস্থা রাখবে? আমার দল বা আরো অন্যান্য দল ছোট বড় হতে পারে, সেটা বড় কথা না। আমার দল দ্বারা আমার কোনো রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে কিনা, জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, উপকার না করা যাক, কিন্তু ক্ষতি যেন কারণ না হয়। কিন্তু আপনাদের বড় দল হয়ে মানুষের যেখানে জীবন যায়, আপনাদের বড় দল হয়ে মানুষকে যখন চাঁদা দিতে হয়, সেটা একটা, আমি সাভারে একটি রিপোর্ট কালকে দেখেছি যে সামান্য ভ্যান থেকে, রিক্সা থেকে 10টা বস্তা গেলেও সেটা তারা পাটে পাটে ভাগে ভাগে করে যুবলীগ একভাবে চাঁদা নেয়, স্বেচ্ছাসেবক যুবদল একভাবে চাঁদা নেয়, স্বেচ্ছাসেবক দল একভাবে চাঁদা নেয়, ছাত্র দল একভাবে করে চাঁদা নেয়। একই ব্যক্তিকে 3 জায়গায় তারা 3 ঘাটে ঘাটে তারা চাঁদা দিচ্ছে, এবং কিছু তারা রিসিট বানিয়ে নেয় যার কোনো ভিত্তি নেই। এবং মানুষ, আপনি রাস্তা থেকে হাঁটলেও, দাঁড়ায় থাকলেও সদরঘাটে আপনার টাকা দিতে হবে। কেন ভাই? আপনি সদরঘাট কাউকে আমরা লিখে দেইনি, এটা তো জনগণের সম্পদ। আপনার ব্যাগ আপনি হাতে নিয়ে, আমার বাড়ি যেহেতু দক্ষিণবঙ্গে, সেক্ষেত্রে নৌপথে আমার চলাচল, সেক্ষেত্রে ব্যাগ নিয়েও আমি দেখতে পেয়েছি যে কেউ যেতে পারে না। সেই বস্তাটা তাদেরই নিতে হবে এবং সেটার জন্য 2000 টাকা গুনতে হবে। সবার তো 2000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। তাহলে এই যে অন্যায়, অবিচার, এই যে জুলুম চলছে, মাঠ ঘাট থেকে শুরু করে সকল জায়গায় আওয়ামী লীগের, যুবলীগের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে ছাত্রদল এবং যুবদল যেখানে যেভাবে করে সেট আপ হয়েছে, এটা আমরা সত্যি দুঃখজনক ঘটনা। এবং এটার জন্য আমরা যারা তরুণ রাজনীতিতে এসেছি, তরুণ রাজনৈতিক কর্মী এবং নেতা, আমরা শঙ্কিত। এবং আমরা এই বাংলাদেশ দেখার জন্য জুলাই আগস্টের মতো এইরকম একটি ডু অর ডাই, এই লড়াই আমরা আসলে